তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপার অর্থাৎ সিসি 5 যে পেপারটা পড়ছো, অনার্সের ছাত্রছাত্রীরা এটা ডিএসসিসি 8 পেপার হিসাবে পরীক্ষা দিয়েছে এবং তোমাদের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে আজকে আলোচনা করব। এমনিতে তোমাদের এই যে পেপার জনপ্রশাসন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পেপারটা অনেক বড় সিলেবাস, তবে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সিলেবাসের মধ্যে থেকে কিছু বলছি, ভালো করে তোমরা শুনে নাও এবং পারলে তোমরা নোট করতে পারো। দেখো, মডিউল 1 থেকে তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন প্রত্যেকে জানো। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, মডিউল 1 থেকে 2টো, মডিউল 2 থেকে 2টো এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে অর্থাৎ শেষ মুহূর্তে তোমরা দেখে যাবে, একটু শুনে নাও। প্রথম প্রশ্ন, জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য অর্থাৎ প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে পার্থক্য আছে সেটা তোমাদের প্রথমেই দেখতে হবে। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, আলোচনা করো বা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে যে বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ এইগুলোর ফলে জনপ্রশাসনের ওপরে কি প্রভাব পড়েছে সেটা আলোচনা করতে বলবে বা সেটা তোমাদের লিখতে দেবে। কি বললাম? বিশ্বায়ন, উদারীকরণ বা বেসরকারীকরণের ফলে জনপ্রশাসনের ওপর কি প্রভাব পড়েছে অর্থাৎ জনপ্রশাসনের চরিত্র এখন বদলে দিচ্ছে, এগুলো কিভাবে বদলাচ্ছে বা কি এফেক্ট পড়ছে জনপ্রশাসনের ওপর, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ধরো 3টে এলো না, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ 3টে এলো না, একটা দিল বিশ্বায়ন কিভাবে জনপ্রশাসনের চরিত্র পাল্টে দিচ্ছে বা জনপ্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছে, বা উদারীকরণ, বেসরকারীকরণ চলে এলো। এই প্রশ্নটা তোমরা ভালো করে কিন্তু তৈরি করে যাও। ঠিক আছে, দুটো প্রশ্ন তাহলে তোমাদের বলে দিলাম। এবার 3 নম্বর প্রশ্ন শোনো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য, এটাও মডিউল 1 থেকে তোমাদের করতে হবে। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন, শাসন ও সরকারের মধ্যে পার্থক্য। কি বললাম? শাসন ও সরকারের মধ্যে পার্থক্য। এটা এরকমভাবে করবে, সংযোগ এবং পার্থক্য আলোচনা করো, অর্থাৎ শাসন এবং সরকারের মধ্যে কি সংযোগ আছে। ঠিক আছে, গভর্নমেন্ট এবং গভর্নেন্স যেটা হয় তাদের মধ্যে কি সাদৃশ্য আছে, এটা একটু আলোচনা করবে, তারপরেই তোমরা পার্থক্যটা লেখা শুরু করবে। তারপরের প্রশ্ন হচ্ছে, জনপ্রশাসন রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্ক। ঠিক আছে, জনপ্রশাসন রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। এটাও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, সনাতন জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য, অর্থাৎ নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য। এই কটা প্রশ্ন তোমরা মডিউল 1 থেকে দেখে যাও, আশা করি উপকৃত হবে এবং তোমরা অবশ্যই কমন পাবে। এমনিতে এই যে পেপারটা তোমাদের আছে, এই পেপারের প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি একটু কঠিন করে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়েই থাকে। ঠিক আছে, তবে এগুলো দেখো, এছাড়া তো তোমাদের কিছু করার নেই। এর আগে আমি আরও তোমাদের সাজেশান দিয়েছিলাম, সেখানে আরও বেশি প্রশ্ন আলোচনা করেছিলাম। তবে এটা যেহেতু লাস্ট মিনিট সাজেশান, তোমরা শেষ মুহূর্তে অনেকে বলছো আমরা কোনগুলো দেখে যাব, তোমাদের এইগুলো আমি সাজেস্ট করলাম। এবার মডিউল 2 থেকে আলোচনা করব। মডিউল 2 থেকে মার্কসের আমলাতন্ত্র। ঠিক আছে, আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা, এটা খুব ভালো করে করো, কারণ আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের ধারণা এটা কিন্তু অনার্সের ছাত্রছাত্রীদের এসেছে। তবে তোমাদের আমি সাজেস্ট করব যে আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা এটা তো করবেই, ওয়েবারেরও আমলাতন্ত্রটা তোমরা করে যাও, কারণ এই যে তোমাদের সিলেবাস, এখানে কিন্তু ওয়েবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অর্থাৎ জনপ্রশাসনে ওয়েবার কিন্তু ম্যাক্স ওয়েবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নাম, অর্থাৎ ম্যাক্স ওয়েবার থেকে প্রশ্ন আসবে না এরকম হয় না, 5এও অন্তত দিতে পারে ম্যাক্স ওয়েবারের ধারণাটা। তাই তোমাদের বলবো আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ম্যাক্স ওয়েবারটাও তোমাদের একটু দেখে যেতে হবে। আশা করি এটা বুঝতে পারলে। এবার পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন যেটা আছে, রিক্সের প্রিজমেটিক মডেল আলোচনা করো। প্রিজমেটিক মডেল এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, প্রিজমেটিক মডেল এটা খুব ভালো করে দেখতে হবে। এটা যদি মডিউল 2 এর মধ্যে বলো কতটা গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বরে রাখবে একদম, রিক্সের প্রিজমেটিক মডেল। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো,
তারপরে হচ্ছে ওর সাথেই আছে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, অর্থাৎ জনপ্রশাসনে বা প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে কিন্তু এটা দেখতে হবে, ঠিক আছে, এটা বলে দিলাম। এবার তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জননীতির গুরুত্ব বাস্তবায়ন প্রক্রিয়া, এটা একটু দেখে যেতে পারো। আরেকটি প্রশ্ন তোমরা অল্প করে দেখবে, সেটা হচ্ছে রিক্সের সালা মডেলটি আলোচনা করো। রিক্সের সালা মডেলটি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা মডিউল 2 থেকে দেখো। এবং 5 নম্বরের কিছু প্রশ্ন বলছি, নোট করবে, আমি খুব সংক্ষেপে বলছি, খুব সংক্ষিপ্ত সাজেশন বলছি। 5 নম্বরের এই প্রশ্নটা দেখে নিও, আসার চান্স খুব বেশি। জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দ এর ধারণা ব্যাখ্যা করো বা এর গুরুত্ব ব্যাখ্যা করো। জনপ্রশাসনে কর্মধারা আর হচ্ছে কর্মীবৃন্দ, এটা ভালো করে তোমরা দেখবে। তারপরের প্রশ্ন, জনপ্রশাসন ও রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্ক আলোচনা করো, অর্থাৎ রাজনীতি ও প্রশাসন দ্বিবিভাজন বিতর্ক, এটাও ভালো প্রশ্ন 5 নম্বরের জন্য। তারপরে করবে আদেশের ঐক্যটা দেখবে, জনপ্রশাসনের প্রকৃতি পরিধি দেখবে মডিউল 1 থেকে। তারপরে প্রশাসনে কর্তৃত্বের ধারণা দেখবে এবং প্রশাসনে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের ধারণা, এইগুলো তোমরা মডিউল 1 থেকে 5 নম্বরের দেখে যেতে পারো। এবং মডিউল 2 থেকে যেগুলো 5 নম্বরের জন্য দেখবে, প্রশাসনে নেতৃত্বের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন দেখবে, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করো, ভালো প্রশ্ন। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ এবং নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো, ভালো প্রশ্ন। আর আরেকটা ওই সালা মডেল যেটা আছে, ওই সালা মডেলটা একটু 5 নম্বরের জন্য ছোট করেও তৈরি করবে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান, এগুলো করো তোমরা, এছাড়া তো কোনো উপায় নেই। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো বলে দিলাম। আর পরীক্ষা নিয়ে চিন্তা করার দরকার নেই, প্রশ্নগুলো যতটা টাইম আছে করো, তৈরি করো যতটা পারো, এবং ফালতু চিন্তা করে দরকার নেই যে কি আসবে, কি পড়তে পারবো না পারবো। সবসময় মোটিভেট থাকতে হবে, না আমি পারবো, পরীক্ষা আমি লিখতে পারবো, ঠিক আছে, এইরকম মোটিভেট থেকে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। আজকে দেখো আমি ভিডিও করছি, তোমাদের ভিডিও দেবো, কাল থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দিতে পারছি না, কারণ ইউটিউবেই কিছুজন শত্রু আছে যে চাইছে, যে তারাই আবার বলছে যে আমরা নাকি ব্যবসা করছি, তারাই ভিডিও এসে বলছে যে অন্য টিচার তোমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে, নোটসের ব্যবসা করছে, কিন্তু তারা মনে প্রাণে চায় যাতে তোমাদের আমি ভিডিও না দিতে পারি, যাতে তোমাদের আমি কোনো তথ্য না জানাতে পারি, ঠিক আছে, এরকম চাইছে। কিন্তু আমি আটকাবার মানুষ নই, আমি যতক্ষণ আছি তোমাদের আমি দিয়ে যাব যতটা আমি পারি। এবার অনেকে বলবে, যারা আমার হেটাররা আছে, তারা বলবে স্যার আপনি কি ফ্রিতে কাজ করেন? ফ্রিতে দুনিয়ায় কেউ কাজ করে না, আমিও করি না, ঠিক আছে, আমারও রুটি রোজগার এখান থেকে আসে, ঠিক আছে, তবু স্টুডেন্টদের আমি সাপোর্ট করি এবং স্টুডেন্টরাও আমাকে সাপোর্ট করে, এইভাবেই একে অপরের সাপোর্ট নিয়ে আমাদের পুরো সমাজটা চলছে। যাই হোক, এত কিছু পরীক্ষার সময় বলার কথা ছিল না, তবে আমি কাল থেকে ভিডিও কেন দিতে পারলাম না তোমরা জানতে চেয়েছো অনেকে, তাই জন্য আমি একটু বলে দিলাম। এই প্রশ্নগুলো দেখো, আশা করি তোমরা উপকৃত হবে।